সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক জিয়া আহমেদ। আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 22 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ 3। 2011 নুরুল ইসলাম হত্যা মামলা, বিপ্লবের নেতৃত্বে অপহরণ ও খুন। 2012 প্রাণী সম্পদ অধিদপ্তরে কেনাকাটায় পুকুর চুরি। 2013 এমপির অনিশ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মানববন্ধন। 2014 রাজধানীতে ছিনতাইকারীদের গুলিতে ব্যবসায়ী নিহত। 2015 শিলংয়ে সালাউদ্দিনের বিচার শুরু। 2016 তারেক রহমানকে কারাদণ্ড, বিএনপির বিক্ষোভ কাল। 2018 ছাত্রলীগের হুমকিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মানববন্ধন পণ্ড। 2023 মিরসরাই বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। 2024 কোটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি জিয়া আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা 2011 সালের একটি খবর দেখছি, নুরুল ইসলাম হত্যা মামলা, বিপ্লবের নেতৃত্বেই অপহরণ ও খুন। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। 2011 সালে নুরুল ইসলাম হত্যা মামলায় যুবলীগ নেতা বিপ্লবের নেতৃত্বেই অপহরণ ও খুনের ঘটনা ঘটেছিল। এটি কি প্রমাণ করে না যে শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো খুন, গুম, অপহরণকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে নিয়েছিল, বা প্রতিপক্ষকে দমানোর একটি এই অবৈধ কৌশলকে এক প্রকার জায়েজ করে নিয়েছিল? এই যে বিপ্লব তার বাবার অবৈধ প্রভাব খাটিয়ে এবং আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সে শুধু ওই লক্ষ্মীপুর জেলার জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেবকেই খুন করেনি, এছাড়াও সে খুন করেছিল আপনার ওখানকার বিএনপির কর্মী কামালকে, ছাত্র শিবির কর্মী কাউসারকে। এই সবগুলোর প্রেক্ষিতে তার বিচার হয় এবং বিচারে সে আপনার প্রথম নুরুল ইসলাম হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে, এবং অপর দুটার জন্য ইন্ডিভিজুয়ালি দুটা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে যখন এই 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলো, তার বাবা যে এলাকার গডফাদার আবু তাহের, সে তখন আবেদন করলো যে তার সন্তানকে জীবন ভিক্ষা দেয়া হোক। তো পরবর্তীতে তখনকার রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব তাকে ওই মৃত্যুদণ্ডের দায় থেকে মুক্তি দিয়ে দিলেন এবং তার যে দুটো যাবজ্জীবন কারাদণ্ড ছিল সেই দুটোকে
কমিয়ে একটি 10 বছর মেয়াদি কারাদণ্ড দিলেন এবং সে এটাতে 2018 সালে মুক্ত হয়ে বের হয়ে আসলো। এবং এইটা যে শাস্তি পেয়েছে 10 বছর সেটাও কিন্তু না, সে 2014 সালে জেলে থাকা অবস্থায় বিবাহ করেছে এবং সন্তানের বাবা হয়েছে। তো এইগুলি ছিল তাদের জন্য আসলে খুব মানে কি যে এটা ছিল প্রোটেক্টিভ কাস্টডি বলতে পারেন, বা কিংবা মৌজ মাস্তি করার জায়গা জেলটা। এমনি যে সময় জেলের মধ্যে আপনার অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, এই যে ঢাকার যে পিন্টু নাসিরউদ্দিন আহমদ পিন্টু, তাকে হত্যা করা হয়েছে আপনার এই যে লেখক মুশতাক আহমদকে, সেই জায়গায় তারা ওইটাকে আনন্দ বা বিলাস ব্যাসনের জায়গায় পরিণত করেছিল। বেসিক্যালি এইগুলির মাধ্যমে শেখ হাসিনা তার যে দলীয় বাহিনী এবং তার যে অনুগত মানুষজন, তাদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন যে তোমরা আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য যে কাউকে মেরে ফেলতে পারো, যে কাউকে তোমরা আঘাত করতে পারো, তোমাদের কোনো বিচার হবে না, বিচার হলেও সেখান থেকে আমি তোমাদেরকে মুক্ত করে নিয়ে আসবো। এইটার কারণে বিচারহীনতা এবং ত্রাসের সংস্কৃতি তিনি বৈধ করে দিয়েছিলেন। এক্স্যাক্টলি। এবং সে কারণেই এই যে আপনার ধরেন ধীরে ধীরে এই আওয়ামী দুর্বৃত্তরা আপনার সারা দেশটাকে জিম্মি করে ফেলেছিল। সেই যে ত্রাসের বা সন্ত্রাসের বা মাসেলম্যানদের বা কালো টাকার যে নিয়ন্ত্রণ রাজনীতিতে, সেই নিয়ন্ত্রণ তো এখনো রয়ে গেছে, সেই সবলে এখনো আমরা ভুগছি। হ্যাঁ, এটা রয়ে গেছে, কিন্তু মানে এখন সন্ত্রাসটা ওইভাবে মানে দলীয় নির্দেশনায় হচ্ছে না, এখন যেটা হচ্ছে ব্যক্তিগত লাভের আশায়। এই যে আপনার ধরেন মব সংস্কৃতি, পচনশীল পচা রাজনীতি থেকে যে দুর্গন্ধগুলো বেরোচ্ছে। হ্যাঁ, এখন এটা হলো কি, এটা একটু সময় লাগবে এবং হচ্ছে আমাদের সবাইকে সচেতন হতে হবে, প্রতিবাদ মুখর হতে হবে। এবং রাজনীতিতেও তো একটা ইতিবাচক ধারার পরিবর্তন এসেছে, যে দায় স্বীকার করা এবং ব্যবস্থা নেওয়া, সেই ইতিবাচক ধারাটি তো শুরু হয়েছে, কিন্তু এটা সেই পচাগলা জিনিসগুলো তো রাজনীতির মধ্যে রয়ে গেছে এখনো। শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও কিন্তু তার যে এই গুন্ডা বাহিনী, তারা তো রয়ে গেছে, নানানভাবে ভোল পাল্টে তারা কৌশল করে এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে বর্তমান যে শান্ত পরিবেশ বা এক ধরনের ইতিবাচক ধারার যে শুরু হয়েছিল, সেই ধারার মধ্যেও তো এক ধরনের ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করছে এবং কোনো ক্ষেত্রে সফলও তো হচ্ছে। আপনার এই যে আপনার মনে আছে নিশ্চয়ই যে এই যে মিটফোর্ড হাসপাতালের সামনে যে একটা নির্মম হত্যাকাণ্ড হলো, সেই হত্যাকাণ্ডে যিনি মারা গেছেন আল্লাহ তাকে বেহেশত নসিব করি, দোয়া করি, কিন্তু এনারা যারা মেরেছেন এবং যিনি নিহত হয়েছেন, এনারা সবাই তো আওয়ামী লীগের প্রোডাক্ট। একজন শোনা গেছে যে হাজী সেলিমের প্রোডাক্ট, এনারা দুজনেই হাজী সেলিমের প্রোডাক্ট ছিল। তারা ভুল পাল্টে তারা এই পরিচয়গুলো ব্যবহার করার চেষ্টা করে। এটি এক ধরনের, আপনার কাছে কি মনে হয় যে এটি প্ল্যান গেম? এইটা কিছুটা প্ল্যান্ড। কি কারণে? আপনার যে ধরেন আপনার মানুষ ধরে নিয়েছে বা মানুষের পাবলিক পারসেপশনটা এরকম যে সামনে নির্বাচন হলে একটা দল ক্ষমতায় যাওয়া মোটামুটি নিশ্চিত। এখন সেই জিনিসটাকে অন্যরা ওইভাবে সহ্য করতে পারছে না। সরকার বিরোধী দলের যে আচরণ, সেই আচরণটা হচ্ছে। সাদাত ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, পচা সেই কীট পতঙ্গগুলো এখনো থেকে গেছে, সেই কীট পতঙ্গের ছোবলে তো গত 15 বছর 7 মাস আমরা নিপীড়িত হয়েছি। আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তারা, আওয়ামী লীগ নাম নিয়েই তারা নির্যাতন নিপীড়ন করেছে আওয়ামী লীগের হয়ে। এখন শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই তৃণমূলে বা নানান লেভেলে যে কীট পতঙ্গগুলো থেকে গেছে, তারাই তো এখন এই রাজনীতিকে এক ধরনের অস্থিরতা বা সেই রাজনীতির পুরনো পথ সৃষ্টির অপতৎপরতা করছে কিনা। জিয়া ভাই যেটি বললেন, আপনি কি সমর্থন করেন? আমি একটা জিনিসই বলবো যে আমি তখন যেই ফিলিংটা ছিল আয়নাঘর থেকে ফেরত এসে, আর এখন যেটা পরিস্থিতি দেশে, যে আইন শৃঙ্খলা, আগে মনে করেন একটা স্টেট মেকানিজম 15 বছর একটা দলকে সার্ভ করেছে, একটা স্টেট মেকানিজম ইউজ করে একটা দল নিজে রাজত্ব করেছে, নট যে তারা আওয়ামী লীগের শক্তিতে তারা রাজত্ব করেছে। ওই সময়ও যদি একটা ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন দিত, তাহলে জনগণ তাদের মনোভাব বুঝাই দিত, তাদের ভোট তখনই দিয়ে একটা বহিঃপ্রকাশ হতো। কিন্তু ওই বহিঃপ্রকাশ করার সুযোগই দেওয়া হয়নি, কারণ তারা জানতো যে এটা হলে কি হবে। তো এখন আপনি যদি বলেন যে আজকে যেরকম আজকের ডেট অনুযায়ী আপনি যদি 1 বছর পিছিয়ে যান, তাহলে আজকের দিনই শেখ হাসিনা বলেছিল যে
এই কাদেরকে জায়গা দিব, রাজাকারের বাচ্চাদের, রাজাকারদের নাতিদের, নাতিপতিদের। হ্যাঁ, তো আমরা বাঙালি হয়ে আমরা কিন্তু সাধারণত ভুলে যাই। এটা কিন্তু জাস্ট আজকে থেকে নিয়ে 1 বছর আগের কথা। তো আপনাকে চিন্তা করে দেখতে হবে যে বাঙালি কিন্তু খুব সহজে ভুলে যায়। তো আমরা কেন ওইখানে ভুলে যাচ্ছি যে আমরা কিন্তু এখনো ট্রানজিশনাল পিরিয়ডে আছি। আমরা এখনো কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, ইন্টারিম সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, তারা ইলেকশন ডিক্লেয়ার করবে, ইলেকশন দিবে, আমরা ইলেকশনমুখী থাকব। আপনি সংস্কার করবেন, সংস্কার করেন, কোনো আপত্তি নাই, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আপনি তো সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে পারছেন না। আপনি বলছেন পচা রাজনীতি। হ্যাঁ, এই যে পচা শামুকে পা দিলে আপনার পা কাটবেই। এই 15 বছর যেই আপনি একটা সিস্টেম দাঁড় করায় গেছেন, এই সিস্টেম শেখ হাসিনার শাসনামল, শেখ হাসিনার শাসনে এই সিস্টেম থেকে কিন্তু এখনো আমরা উঠে দাঁড়াতে পারি নাই। যদিও আমরা চেষ্টা করছি, কিন্তু আগে যে পরিস্থিতিটা ছিল না, এখন যেটা আছে। আগে মানুষ ভয়ে মুখ খুলতো না, মুখ খুললে আপনি গায়েব হয়ে যেতেন, মারা যেতেন, আপনার লাশ কোথায় পাওয়া যেত বা আপনি গুম হয়ে যেতেন। এখন অ্যাটলিস্ট আপনারা ছোট দল বড় দল সবাই মিলে বসতে পারছেন, কথা বলতে পারছেন, আলাপ আলোচনার ভিত্তিতে একটা ফিউচার নিয়ে আপনি একটা দিক নির্দেশনা দিতে পারছেন। এখন আপনি বলতে পারেন যে স্টেট মেকানিজমে বিজেপি, পুলিশ বা যারা আছে, এদের মধ্যেও একটা টেনশন আছে যে তারা কাদেরকে ধরবে, কাদেরকে ধরবে না, এটার পরে তাদের কি হবে, তাদের কোন দিকে বিচার হবে, কে আসবে। তো আপনাকে তো ইনশিওর করতে হবে, আপনি একটা যখন ইলেকশন ডেট দিবেন, আপনি আলাপ আলোচনা চালিয়ে যান, ইলেকশন ডেট দিবেন, মানুষকে আশ্বাস দিবেন যে মানুষের ভোটের নিশ্চয়তা আপনি তাদেরকে দিচ্ছেন, যে মানুষ নিজে ভোট দিয়ে নিজের সরকার চুজ করবে। তখন আপনার স্টেট মেকানিজম নিজেই অপারেশনাল হয়ে যাবে। আজকে যদি বাংলাদেশ আর্মি এইভাবে শক্তভাবে না দাঁড়ায় থাকতো, আজকে আমরা যেটা মিটফোর্ডে যে হত্যাকাণ্ড দেখেছি, এই নির্মূল হত্যাকাণ্ড, এটা তো এটা বিশ্বাসও করা যায় না, মেনেও নেওয়া যায় না, ঠিক না? কিন্তু আপনি যদি পুলিশ রিপোর্ট দেখেন, যিনি মেরেছে তাকে না আসামি করে আপনি বাকিদের নাম দিয়ে অনেক কেস করে দিয়েছেন। তো আপনি তাদেরকে কেন ধরছেন না? আপনার কাছে কি মনে হয় কেন ধরছেন? যে পুলিশ যে অ্যাক্টিভ হবে, কাকে ধরবে কাকে ধরবে, কালকে যখন ইলেকশনের রেজাল্ট একটা আসবে, তখন এই পুলিশ কি উত্তর দিবে? কেন? তিনি তো অপরাধীদেরকে ধরবেন। আমরা তো নতুন যাত্রায় আছি, নতুন এক ধরনের ইতিবাচক ধারার প্রবর্তন করতে চাই। জুলাই তো সেই ইতিবাচক ধারার প্রবর্তন। আমরা নতুন যাত্রায় তো গত 1 বছর ধরে উঠেছি। আপনার ইলেকশন ডেট দিতে তো অসুবিধা নাই। শুধু কি একটি নির্বাচনের ডেট দিলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, কেটে যাবে? আমরা সাধারণ জনগণ সেফটি চাই, নিরাপত্তা চাই, যেটা আমরা শান্তি চাই। শান্তি চাই, ঠিক। আমার ছেলে মেয়ে মাঠে খেলতে যাবে, খেলে ফেরত আসবে বাসায়, এটাই নর্মাল। কিন্তু এখন আপনি যখন দেশে এমন পরিস্থিতি যে আপনি সন্ধ্যার পরে বাজার করে আসছেন, আপনাকে রিক্সাতে ছুরি দেখে আপনার বাজার নিয়ে চলে যাচ্ছে, দূরে হয়তো পুলিশ বক্স আছে, পুলিশ বক্স থেকে কেউ আসছে না, কেন? কারণ এই পুলিশটা চিন্তা করছে যে কালকে ইলেকশন যখন দিবে, ইলেকশনের পরে আমি কার কাছে জবাবদাহি করব, আমার কি বিচার হবে? পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, আমি পুলিশকে অ্যাটাক করছি না, আমি পুলিশকে বলছি না, আইন শৃঙ্খলা বাহিনী বলি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তো প্রজাতন্ত্রের কর্মচারী, তারা তো প্রজাতন্ত্রের নির্দেশে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য। এটি তার চাকরিতে যোগদানের ঘোষণা। তারা বাধ্য, কিন্তু গত 15 বছরে তাদের মাইন্ডসেট তো চেঞ্জ করে ফেলা হয়েছে, একেবারে পলিটিসাইজ করে ফেলা হয়েছে। এই পলিটিসাইজ মানসিকতা থেকে আসলে এদেরকে বেরোতে হবে। শুধু এদেরকে না, আমলাতন্ত্র যেটা জটিলতা হয়ে আছে, ইভেন দ্য বিউরোক্র্যাটস, তারাও জানে না যে ফিউচার কি হোল্ড করছে। জি ভাই, সাদত ভাই, আমলাতন্ত্র, বিউরোক্র্যাটস এবং ল অ্যান্ড অর্ডার যে ফোর্স, এদেরকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। কোন কোন জায়গাগুলোতে আসলে ঘাপলা রয়ে গেছে এখনো? আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এনাদের মধ্যে এখনো অনেক দ্বিধা কাজ করে। দ্বিধাটা কিরকম, যে দেখবেন যে এই সরকারেও এখনো 40-এর উপরে আপনার সচিব পর্যায়ের মানুষ কাজ করছে, যারা শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত সচিব হিসাবে।
এখন কথাটা হলো যে ওই সময়কালের গত 15.5 বছরে আপনার একজন মানুষও অতিরিক্ত সচিব কিংবা সচিব পদে যেতে পারেন নাই শেখ হাসিনার সম্মতি ছাড়া, এবং তিনি সম্মতি দিতেন শুধুমাত্র তার পুরা পরিবার আওয়ামী লীগ ওরিয়েন্টেড কিনা সেটার ভিত্তিতে। কারো পরিবারে যদি একজন বিএনপি কর্মী কিংবা একজন জামাতের লোক থাকে পরিবারে, মানে উনার নিজের ব্যক্তিগত জীবন না, তাহলে পরে সেই ভদ্রলোক আর কখনো অতিরিক্ত সচিব বা তার উপরে যেতে পারতেন না। এটা একদম খুব মানে কি স্বাভাবিক। বহু অফিসার আপনি দেখেন এই মুহূর্তে যিনি ক্যাবিনেট সচিব আছেন, তিনি 7 বছর তিনি ওএসডি থেকে তারপরে রিটায়ারমেন্টে গেছেন, তিনি প্রমোশন পান নাই সেই সময়, অথচ তিনি হচ্ছেন ওই ব্যাচের প্রথম মানুষ, ফার্স্ট পারসন। তো এই জিনিসগুলি হলো কি যে আপনার এই মানুষগুলিকে সরিয়ে দেওয়া, যারা আপনার ওই সময় সুবিধাভোগী এবং সুবিধা পেয়েছেন, সেগুলিকে সরিয়ে দেওয়া মানে কি এটা একদিনের মধ্যে সরিয়ে দেওয়া উচিত। সাদাত ভাই বলছিলেন যে এই বিশৃঙ্খলার জন্য তিনি এই জায়গাটিকে দায়ী করছেন। আপনি পেয়েছেন খেয়েছেন হচ্ছে শেখ হাসিনার কাছ থেকে। যেসব মানুষ আপনার যারা ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ার করার কথা, তারা সচিব হয়েছেন, তারা তাদের কৃতজ্ঞতার কিছু বহিঃপ্রকাশ দেখাবেন না? একদম এটা বাস্তব। সাদাত ভাই কিন্তু আরেকটা ক্লেম করেছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী কাকে ধরবে, কাকে ধরে আবার পরবর্তীতে এই জায়গাটা আসলে এই যে সরকারি মানে আমলা বা যে প্রজাতন্ত্রের যে মানে কর্মচারী যারা রয়েছেন, তাদের মধ্যে এই যে রাজনৈতিক যে এক ধরনের ন্যারেটিভ, রাজনৈতিক চিন্তা ভাবনা চলে আসে যে কোনো কাজের, এই জায়গাটি কিন্তু সবচেয়ে বড় সংস্কার করার দরকার ছিল। সেটি সংস্কার করতে আমরা কেন পারি নাই? এটা বললাম না যে দ্বিধা রয়ে গেছে। আমাদের মানে উপদেষ্টা পরিষদ বলেন বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এনারা দ্বিধায় ভুগেছেন। আপনি দেখেন হিসাব করে যে এই জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল যে রব্বানী, তার ভাই, তাকে এতদিন পরে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 1 বছর কেন লাগবে? একটা ধরেন আপনার যে চিহ্নিত ব্যক্তি এবং যিনি আপনার বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে তো অপরাধী না, তিনি নিজে অপরাধ করেছেন। হ্যাঁ, তিনি আপনার এই যে বিএনপির কার্যালয়ে, নয়াপল্টন কার্যালয়ে যে মাঝে মাঝে পুলিশের হতো, সেগুলিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। তো সেই মানুষগুলিকে রেখে দিলে আপনি পুলিশ যে আমাদের জননিরাপত্তা নিশ্চিত করার কথা, সেটা করতে কিভাবে করবে? কারণ এই মানুষগুলি সবসময় চিন্তা করেছেন যে না আমরা। আপনি কি বলতে চাচ্ছেন অধিকাংশ কমান্ডিং পজিশনে এখনো সেই হেজিমনি রয়ে গেছে? হ্যাঁ, অধিকাংশ না হলেও সাদাত ভাই সেই ক্লেমটি করেছেন, আপনি কি সেটি সমর্থন করবেন? একটা বড় অংশ আপনার যেখানে কমান্ড বা সিদ্ধান্ত গ্রহণ হয়, সেই জায়গাতে এখনো আপনার স্বৈরাচারের দোসররা বসে আছেন, এটা অনস্বীকার্য। জি জি ভাই। সাদাত ভাই, আরেকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। আমরা আসলে 1 বছর পরে আরেক জুলাইয়ে আলোচনা করছি। ঠিক গত বছর এই দিনে জুলাইয়ে একটি সংবাদ শিরোনাম দেখলাম আমরা, কোটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে, এরকম একটি অর্ডার হয়েছিল। তখন কিন্তু রাজপথ উত্তাল। গত বছরের এই দিনটিতে 1 বছর পেরিয়ে গেল, আমরা আসলে কি পেলাম? পাওয়া বা আমাদের প্রত্যাশার হিসেব যদি আপনাকে করতে বলা হয়, আপনি আয়না ঘরে ছিলেন দীর্ঘদিন, প্রত্যাশাও আপনার অনেক বেশি ছিল যে অন্তত বিচারটুকু পাবেন বা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবেন। তো আমরা কি সেই পরিবেশ নিশ্চিত করতে পেরেছি, যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে পেরেছি? ভাই, এখন দেখেন 1 বছর আগে কোটা আন্দোলন শুরু হয়েছিল, যেই কোটা নিয়েই সমস্যা ছিল। আজকে দেখেন, আজকে সংলাপের নামে আপনি ইলেকশন ডেটটা পিছাচ্ছেন। একবার বলছেন পিআর সিস্টেম, একবার বলছেন সংলাপ, একবার বলছেন যে এখন যেরকম ভাই বলেছে যে আপনার 1 বছর কেন লেগেছে আইডেন্টিফাই করতে। আপনি যদি আমার দলকে বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের অ্যাক্টিং চেয়ার তারেক রহমান সাহেব যখন যেই রিপোর্ট পাচ্ছে, আমাদের যে কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যেই রিপোর্ট পাচ্ছে, সাথে সাথে অ্যাকশন নিচ্ছে। ডাজন্ট ম্যাটার তার রিপোর্টটা কোথা থেকে যাচ্ছে, তার রিপোর্ট পাওয়া মাত্র তিনি তার নিজস্ব কিছু লিঙ্কস আছে যেটা দিয়ে সে ভেরিফাই করে সে সাথে সাথে অ্যাকশনে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের 1200 নেতা কর্মী বহিষ্কার। এই যে টাইম ফ্রেমটা বাড়াচ্ছে, আগে যেই কোটা নিয়ে আন্দোলনটা হয়েছে, এখন কি এই ছোট ছোট দলগুলা বা ওয়ান ম্যান আর্মি যারা
কেন বিএনপি একটা বৃহত্তর দল এই দেশের। এখন এদের এই ছোট ছোট দলদেরকে অ্যাকোমোডেট করার জন্য কি এই এইখানে সাদত ভাই আমি আপনার একটু বিরোধিতা করতে চাই। এই যে কোটা আন্দোলন বলেন আর বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, এই আন্দোলনে তো এই যে আপনি যাদেরকে বলছেন ওয়ান ম্যান আর্মি আপনার ভাষায় বা ছোট দল, তাদেরও তো কন্ট্রিবিউশন আছে, তারাও তো চাইতে পারে। আমরা তো তাদেরকে মানা করছি না, আচ্ছা আমরাও তাদেরকে মানা করছি না। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে তারাও কোটা চাইছে, যে এক ধরনের কোটা তাদের জন্য? হ্যাঁ, এখন কি তারা স্পেসিফিক কোটা চাচ্ছে যে আমরা সংসদে এতটুকু কি চাই? তো আমরা তো ওয়েলকাম করছি। আমাদের 31 দফা যেটা আমাদের অ্যাক্টিং চেয়ার তারেক রহমান সাহেব দিয়েছে, 31 দফায় বেশিরভাগ আর্গুমেন্ট হচ্ছে আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে যা যা চেয়েছে সবই মেনে ফেলা হয়েছে। তো এটার পরে আপনার চাওয়া আর মেনে নেওয়ার তো একটা লিমিট আছে, ঠিক না? আমি কি সারাক্ষণ শুধু মানতেই থাকবো? তো ঠিক আছে, আমি মানছি, আপনি একটা ডেট দেন। আর যারা ছোট দল আমি তাদেরকে ছোট করে দেখছি না, বড় দল হিসেবে তো আপনাদের দায়ও বেশি, দায়িত্বও বেশি। দায়িত্বও বেশি এবং দায়ও বেশি, জি। কিন্তু এখন তো আমরা ক্ষমতায় নাই, তো এখন দায় নিচ্ছেন না। আমরা তো ক্ষমতায় নাই। ক্ষমতায় কারা? যারা ক্ষমতায় তারা দায় নিবে। তারা তো তাদের তো কোনো রাজনৈতিক উইং নাই, আপনাদের তো উইং আছে। তার মানে আপনারা চাইলে তো সারা দেশের শান্তি শৃঙ্খলা ভূমিকা রাখতে পারেন, সেই সুযোগ আপনাদের আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা সরকারে নাই। যারা সরকারে আছে তারা দায় নেবে। আমাদেরকে যখন ইলেকশন দিবে, কিন্তু আপনাদের কোনো দায়িত্ব নেই। আমাদের দায়িত্ব আছে বিধায়। আজকে দেখেন পল্টন অফিসের সামনে ককটেল মেরেছে, ঠিক না? তো এই পল্টন অফিসে, আমাদের বিএনপি পল্টন অফিসের সামনে ককটেল মারার হিস্ট্রি এটা আজকের না, তো এটা তো শেখ হাসিনার সময় বহুবার। তো এটা আমরা জানি যে কারা মারে। শুধুমাত্র নয়াপল্টন অফিসে না, এনসিপির অফিসের সামনেও প্রায় ককটেল বিস্ফোরণের খবর আমরা শুনি। তো আমরা তো চাই না যে ছোট দলগুলো বা এই যে ইয়াং জেনারেশন যে একটা দল করেছে বা একটা ইয়াং জেনারেশন উঠে এসছে, আমরা চাই তারাও একটা ভালোভাবে আমাদের সাথে মিলে মিশে চলে। তারেক রহমান সাহেব তাদেরকে ওয়েলকাম করেছে যে আসো। কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেটা বলছেন আইন শৃঙ্খলা শুধু এইটা না, আমাদের ইভেন মানে ব্যবহার, মুরব্বীদের সাথে ব্যবহার, কথার মান, আমরা ভাষাগতভাবে মানুষজনকে ইজ্জত বেইজ্জত সবই করে ফেলছি। এটা আমরা কি শিখাচ্ছি পরের প্রজন্মকে? আমরা কি শিক্ষা দিয়ে যাচ্ছি? আমরা তো এই শিক্ষা নিয়ে বড় হই নাই, আমাদের দল তো এই শিক্ষা। মানে আগের প্রজন্ম কি তাহলে এখনকার যারা আপনাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে? আমাদের এটাই আমি বলছি, এই গত 15 বছরে এই যে ভাই বলল যে আপনাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে তুমি খুন করো তোমার কিছু হবে না, তুমি যা করো কিছু হবে না। তো এই জিনিসটা মানুষ মানে অনেকজনের চলে এসেছে, এটাকে রিফর্ম করতে হবে। এই রিফর্মের টাইম লাগবে। এই রিফর্মটা কে করবে? জনগণ করবে। এই রিফর্মটা আমাদের সিনিয়রদের কি করতে হবে, ভাইরা করবে, আপনি করবেন, আমি করব, আমার বাচ্চারা শিখবে, তারা করবে। ইটস আ টাইম ফ্যাক্টর। কিন্তু এই টাইম ফ্যাক্টরে আমি একটা জাস্ট অ্যাড করবো, এই টাইম ফ্যাক্টর এক্সকিউজ দিয়ে আপনি তো ইলেকশন পিছাতে পারেন না। জি ভাই, আমরা আসলে প্রত্যাশা প্রাপ্তির যোগফল করছি, প্রায় মিলছে না। কিন্তু আমাদের তো মেলাতে হবে। মেলাতে গেলে আমাদের কি করতে হবে, কি করা উচিত? যেমন মনে করেন আপনি সিভিল সোসাইটির একজন প্রতিনিধি, সাদাত ভাই আছেন একজন রাজনীতিক, এবং অন্তর্বর্তীকালীন সরকারও আছে। সব পক্ষেরই তো ভূমিকা রাখতে হবে। আমি একটা কোটেশন উল্লেখ করতে চাই, সেটা হলো যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে লুটপাটের বন্দোবস্ত ভেঙে যাচ্ছে বলে সবাই এই সংস্কারকে বিরোধিতা করছে। তো লুটপাটের সংস্কৃতিটা ভেঙে যাচ্ছে, এটা ওনার কনসার্ন। কিন্তু সাধারণ মানুষ এখন ওই শুধু লুটপাটটা না, তার সাথে নতুন যে লুটেরা একটা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, যারা লুটপাটে বা চাঁদাবাজিতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের এই যে লুটপাটের বা চাঁদাবাজির সংস্কৃতিটা ধ্বংস হয়ে যাবে, এই ভয়ের কারণে তারা আপনার অনেকগুলো রিফর্মসকেই হতে দিচ্ছে না। তার মধ্যে সবচেয়ে বড় রিফর্মটা হলো যে আপনার একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে কি হবে, আপনার খুব বেশি পরিবর্তন হবে না। এটা কি সবচেয়ে বড় রিফর্ম? না, আমি বলছি যে একটা রিফর্ম বলছি, এটাতে খুব বড়
পরিবর্তন হবে না। কিন্তু একটা জিনিস হবে কি, যে সারা দেশের মানুষ জানবে যে আমার এলাকায় কোনো সংঘাত সংঘর্ষ বা কোনো সমস্যা হলে আমি কাকে ধরতে পারবো, কাকে বলতে পারবো। যেমন ধরেন এখন ঢাকা শহরে কোনো মেয়র নাই, আমাদের এলাকায় ধরেন পানি জমে যাচ্ছে বৃষ্টিতে, আমরা কাকে বলবো? এখন প্রশাসকের কাছে গেলে বলা যায়, কিন্তু প্রশাসক তো একজন আমলা, তিনি তার যে 9টা 5টার ডিউটি, এবং তিনি তার এখানে কোনো স্টেক নাই, কারণ তিনি বেতন পান সরকারি চাকরি করার জন্য, তার এই ভোটের প্রয়োজন নাই, তার জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই। সে কারণে বলছি যে নির্বাচন হলে ওই একটা জিনিস তৈরি হয় যে কোন এলাকায় কিংবা সারা দেশের জন্য কারা দায়ী, কারা দায় নেবেন, কারা দেশের মঙ্গল করবেন। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এইটাকে ঠিক করতে হলে আপনার একজন জনমানুষের নেতা দরকার। এইটা আপনি ব্যুরোক্রেট দিয়ে হবে না, এইটা আপনার জেনারেল সাহেবদের দিয়েও হবে না, এখানে জনমানুষের প্রতিনিধি লাগবে, মানে রাজনীতিকদের দায়িত্ব নিতে হবে। জিয়া ভাই ধন্যবাদ। সাদাত ভাই, জিয়া ভাই বললেন রাজনীতিকদেরই দায়িত্ব নিতে হবে, কিন্তু রাজনীতিকদেরকে দায়িত্ব দিয়ে জনগণের অভিজ্ঞতা তো ভালো না। সামনের অভিজ্ঞতা ভালো করবার জন্য আসলে রাজনীতিককে এক ধরনের যে গুণগত মান বা নীতিনৈতিকতায় যে সংস্কার বা পরিবর্তন আনা দরকার, সেটি তো আসলে রাষ্ট্র করে দিতে পারে না। রাজনীতিকরা প্রত্যেকটি, এটি ব্যক্তিগত পর্যায় থেকে সংস্কার হতে হবে, নীতিনৈতিকতার ব্যাপারে মানে চিন্তা করতে হবে। আপনার কাছে কি মনে হয় সামনের পথটা সুন্দর করবার জন্য রাজনৈতিক দলের সব দলের নেতাদের কোন জায়গাটিতে সবচেয়ে আগে হাত দেওয়া দরকার? প্রথমত সকল দলের নিজেদের ভিতরে রিফর্ম করতে হবে দলের, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলরেডি করছে। আর এটা এক। সেকেন্ড হলো, ভাই যেরকম বলেছে যে এই 15 বছরে অনেক বাচ্চা জন্মাচ্ছে যারা অলরেডি এখন ভোটের অধিকার হয়ে গেছে, তারা প্রথমবার ভোট দিবে। তারা কিন্তু যেই পরিস্থিতি দেখে এসছে, এটার পরে তারা তাদের মন খুলে ভোট দিবে, তাদের ভোটের অধিকার, এবং আমরা যারা সিনিয়র আমাদেরও ভোটের অধিকার, এই বাংলাদেশে বাঙালির ভোটের অধিকার যেন থাকে, আমরা ওই ব্যবস্থায় ফেরত যাই। এটা হচ্ছে দ্বিতীয়। অ্যান্ড থার্ড অ্যান্ড ফাইনাল, আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনার মাধ্যমে, এই শোয়ের মাধ্যমে, যে আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা যেন হাতছাড়া না করি। বাঙালি জাতি একত্রে হয়েছে, এই গত বছর এই একত্রে হয়েছিল বিধায় এই স্বৈরশাসন ফল করেছে, অবসান হয়েছে, পালিয়েছে। এখন নিজেদের মধ্যে যে ঝগড়াটা লাগছে, এটা দেখতে হবে কে লাগাচ্ছে, এতে কার লাভ হচ্ছে, আমার লাভ হচ্ছে না, আপনার লাভ হচ্ছে না অন্যর। ফাইন্ড আউট যে ইনস্টিগেটরটা কে খোঁচাটা দিচ্ছে। আমাদের এখনো সুযোগ আছে। আমি আপনার মাধ্যমে পুরো দেশ জনগণকে রিকোয়েস্ট করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের অ্যাক্টিং চেয়ার তারেক রহমানের পক্ষ থেকে, যে আমরা একত্রে থাকি, আমরা ইলেকশন সামনে রেখে ইলেকশনমুখী হয়ে আমরা ইলেকশন বাদে অন্য কিছু এখন মাথায় না দিই। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে, কর্মী আর নেতা হয়ে, আমরা নিজেরা যেন কোনো ভুল কাজ না করি, জনগণকে যেন সঠিক পথে আনতে পারি, দেশকে যেন গড়তে পারি। এবং এই ঐক্য যারা ভাঙার চেষ্টা করছে বা ষড়যন্ত্র তাদেরকে চিহ্নিত করা, সেই যে অদৃশ্য যে হাতগুলো রয়েছে, সেই হাতগুলো চিহ্নিত করে আমাদের জাতিগত ঐক্য নিয়েই আমাদের সামনে এগিয়ে চলতে হবে। ধন্যবাদ জিয়া ভাই আপনাকে, ধন্যবাদ সাদাত ভাই আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।